নমস্কার বন্ধুরা, রাতের ঘন ঘটায় আপনাদেরকে স্বাগত। আজ আপনারা শুনবেন লেখক অনীক চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও বিমলের বিপদ। লেখক অনীক চক্রবর্তীর জন্ম কলকাতায়, থাকেন বেলঘরিয়ায়। কলেজের শেষ বর্ষের ছাত্র তিনি। লেখাপড়ার পাশাপাশি নিরন্তর সাহিত্য চর্চা করছেন বহুদিন। লেখালেখি ছাড়াও বই পড়ার প্রতি দারুণ আকর্ষণ। আমাদের আজকের গল্পের প্রচ্ছদ অঙ্কন করেছেন সবুজ ঘোষ। আবহের দায়িত্বে ছিল টি টিউন প্রোডাকশন এবং সম্পূর্ণ অডিও প্রোডাকশনের দায়িত্বে ছিল দ্য বং স্টোরি হাব। শুরু হচ্ছে অনীক চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও বিমলের বিপদ। মঠ লেনে ঢোকার মুখেই মোড়ের দোকান থেকে পাশিংশ কিনে নিয়ে এগোচ্ছি আমি। সেই সময় দেখা হলো কিশোরী সেনের সাথে। সে আমার দিকে তাকিয়ে আমায় ডেকে বলে উঠল, আরে বিভূতি যে, এ কি এখানে এলে আর আমাকে ডাকলে না? বড্ড অবাক হলাম হে। রসিকতা করে তাকে প্রত্যুত্তরে বললাম, তোমাকে ডাকবার দরকার নেই হে। আমি বিলক্ষণ জানি যে তুমি এই বৃষ্টি বাদলা দেখে নিজে থেকেই চলে আসবে, ফলে আমি আর কষ্ট করতে যাবো কেন শুনি। নিজের কথায় আমরা দুজনই হো হো করে হেসে উঠলাম। পৌঁছে দেখি তারানাথ এক মনে কোলকে ধরিয়ে টান দিচ্ছে। বাইরে বৃষ্টি পড়ছিল ঠিকই, কিন্তু আকাশ থেকে রোদের ঝিলিক একেবারে মুছে যায়। তারানাথকে দেখে মনে হলো সে অতীতের কোনো ব্যাপার নিয়ে নিজের মধ্যে মশগুল হয়ে আছে। ফলেই আমাদের আগমন তিনি প্রথম দিকে জানতেই পারলেন না। কিশোরী এগিয়ে গিয়ে ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করলে উনি চোখ তুলে চাইলেন মাত্র। তারপর বললেন, আরে আজকে তোমরা এই অসময় চলে আসবে তা আমি কল্পনাই করিনি হে। আচ্ছা, এই ব্যাপার কি গো? সরকারি একটা ছুটি ছিল, তাই ভাবলাম যে চলে আসি আপনার কাছে। বড় একটা তো আর আশা হয় না। আচ্ছা ঠাকুরমশাই, আপনি ওইভাবে কি ভাবছিলেন শুনি? ভাবনার কি অন্ত আছে হে? অনেক দিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা আমাকে ভাবিয়েই তুলছিল। যাই হোক, তোমরা বসো, তারপর আমি চা নিয়ে আসি। মা চারি, চারি মা, কই গেলি রে? একটু চায়ের ব্যবস্থা কর। এই রে, কলকেটাও আবার নিভে গেল। যাই যাই, একে ধরিয়ে আনি। বলে যেই না উনি উঠতে গিয়েছেন, ওই সময় আমাদের আনা একটা সিগারেট ধরিয়ে ওনাকে বলে উঠলাম, থাক আর বারবার উঠতে হবে না, তার চাইতে বরং একটা সিগারেট ধরিয়ে নিন। আর চা আসতে এখনো দেরি আছে, তার আগে একটা গল্প শোনান দেখি। তারানাথ যেন প্রস্তুত হয়েই ছিল, তাই তিনি বিন্দুমাত্র ভূমিকা না করে সরাসরি গল্প বলা শুরু করলেন। যেই ঘটনার কথা তোমাদের শোনাতে চলেছি সেইটা আজ থেকে প্রায় বছর খানেক আগের একটা ঘটনা। তখন আমি মটলেনে জ্যোতিষের ব্যবসা ফেঁদে বসেছি। পয়সার বন্ধ নয়, বলা ভালো যে ফুলে ফেঁপে একেবারে অনেক উন্নতির শিখরে পৌঁছে গেছি। দিন রাত্রি মক্কেল আর মক্কেল। আশা করি তোমরা নিজেরাও শনিবার আর রবিবার 2 দিনে গলির মুখে গাড়ি দেখেছো। অনেকেই আসে নিজের সমস্যার প্রতিকার চাইতে। আমি যা যা বলে দিই সব কিছুই হুবহু মিলে যায়। ওই শুনে তখনকার দিনে অনেক ধনীর দুলাল আমার কাছে ভিড় করত। তেমনই একটা দিন আমার কাছে একজন এলেন। দেখি মনে হলো তিনি বেশ বিত্তশালী। টাকা জিনিসটা তার কাছে শুধুমাত্র খেলনার বস্তু। যথেষ্ট পরিমাণে তিনি সেইটা যে ব্যয় করেন সেইটা তার পোশাক আশাক দেখেই যে কেউ অনুমান করে দিতেই পারবে। বয়স আন্দাজ ওই বছর 50-এর মধ্যে বলে মনে হয়। ব্যক্তিত্ব সম্পন্ন লোক। ওই দিন আমি আমার একটা তন্ত্রের পুঁথি নিয়ে একটা গুহ্যবিদ্যা সম্বন্ধেই পড়ছিলাম। পুঁথিতে অনেক কিছুই লেখা ছিল।
সেইখানে স্তম্ভনের ব্যাপারে অনেক কিছুই লেখা ছিল। আমি পড়ছিলাম যখন, তখন বাইরে সদর দরজায় টোকা পড়ল। আর ওই টোকার শব্দ শুনে আমি তাকে আসছি বলে পুঁতিটা লাল কাপড়ের মধ্যে ভালোভাবে মুড়ে সেটা ভালোভাবে যথাস্থানে রেখে দিয়ে চলে গেলাম দরজা খুলতে। খুলতে গিয়ে দেখলাম ওই ব্যক্তিটিকে। উনি আমার পাশে হেলে পড়া সাইনবোর্ডটাকে খুব নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছেন। আমি ওই ব্যক্তির দিকে খানিকক্ষণ চেয়ে রইলাম, কিন্তু তাকে দেখে আমার মনে তেমন কোনো সম্ভাবনার কথাও উকি দিল না। তাহলে বিপদ এই লোকটির নয়। উনি আমার দিকে একবার চাইলেন, তারপর আমাকে আপাদ মস্তক দেখে নিয়ে নমস্কার করে বলে উঠলেন, আপনি কি তারানাথ চক্রবর্তী? আগে নমস্কার। নমস্কার, আমার নাম রামসদয় বাগচি। আপনার কাছে একটা বিশেষ দরকারে এসেছি। আসুন। বলে আমি ওনাকে জায়গা ছেড়ে দিলাম। উনি সসংকোচে আমার বৈঠকখানায় প্রবেশ করে আমার তক্তা বসে গিয়ে বসলেন আর ইতিউতি চাইতে লাগলেন। আমি এইবার ওনাকে জিজ্ঞাসা করলাম, বলুন আপনার বিপদের কথাটা। আপনি যে এখন সম্পূর্ণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা আমি দেখেই বুঝতে পেরেছি, কিন্তু ভয় নেই। সেই বিপদে আপনার প্রাণের ঝুঁকি কম, কিন্তু আপনার ওই ছেলেটিকে সাবধানে রাখার কথা বলবেন। ঘরের বাইরে যেন না বেরিয়ে পড়ে, তাহলে কিন্তু আপনার পরিবারের ওপর নেমে আসবে ঘোর বিপত্তি। সে যে এখন আর নিজের মধ্যে নেই, তার উপরেই যে একটা ছায়া প্রভাব বিস্তার করেছে। আমার মুখে কথাগুলো শুনে ওই লোকটি কেমন যেন স্তম্ভিত হয়ে বিস্ফারিত চোখে তাকিয়ে রইলেন। তারপর বললেন, এ, কিন্তু আপনি জানলেন কি করে? আমার তো কিছুই মাথায় আসছে না। আমাকে আমার ব্যবসার সহকর্মী তরুণ বলেছিল আপনার সম্বন্ধে, যে আপনি মুখ দেখেই মানুষের অতীত বলে দিতে পারেন। কিন্তু তাই বলে এই বিজ্ঞানের যুগে সেটাই বলে দেওয়াটা কি সম্ভব? আমি ক্ষীণভাবে হেসে ওনাকে বললাম, দেখুন আমি সামান্য সাধক মাত্র। আপনাকে দেখে যেটুকু আমার মনে হয়েছে সেটুকুই বলেছি, কিন্তু আপনার সাথে ঘটে চলা প্রত্যেকটি ব্যাপার আমাকে গোড়া থেকে বললে আমি হয়তো সমাধানটি বলে দিতেও পারবো। আমার মুখ থেকে আশ্বাসবাণী শুনে ওই ভদ্রলোক কেমন যেন স্বস্তি অনুভব করলেন। মনে হলো ওনার কিছুটা চিন্তা লাঘব করতে পেরেছি। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, আমার এই কলকাতা শহরে মস্ত একটা জুট মিলের ব্যবসা আছে। শুধু তাই নয়, অনেকগুলো কারখানার মালিক বলতে পারেন। বলা ভালো যে আমার ব্যবসা দেখে আপনি বুঝতেই পারছেন যে আমার কোনো কিছুরই অভাব নেই। ব্যবসা সংক্রান্ত কাজে আমাকে অনেক জায়গাতেই যেতে হয়। কিন্তু একদিন আমার স্ত্রী অভয়া জেদ করে বসলো যে তাদের নিয়ে একবার আমার দেশের বাড়িতে গাজন দেখতে নিয়ে যেতে। সেখানকার শিব মন্দির অতি জাগ্রত, যে যা মানত তাই ফলে যেত। তা এই মাসের শুরুর দিকে আমি আর আমার একমাত্র ছেলে বিমল আর আমার স্ত্রী দুজনেই মেদিনীপুরের শ্যামপুকুর গ্রামে গেলাম। যতই শহরে থেকে কারবার শুরু করি না কেন, আমার জীবনের বেশিরভাগটাই গ্রামে কেটেছে। অনেক কষ্ট করে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। শহরে বাড়ি নেই, একটা বিশাল বহুল ভাড়া বাড়িতে থাকি। কেননা আমার গ্রামের দিকেই বেশি ঝোঁক, শহরের মানুষ আমি নই। এই বলে ওই ভদ্রলোক হো হো করে হেসে উঠলেন। হাসি থামিয়ে তিনি আবার বলতে শুরু করলেন, আমি স্ত্রীর কথা শুনে শ্যামপুকুর গ্রামে যাওয়ার সিদ্ধান্তটা নিয়ে খুব ভুল করেছিলাম। কেননা ওখানে গিয়ে পরেই সেখান থেকে ঘটনাটা শুরু হলো ঠাকুরমশাই। আমাদের দেশের বাড়িতে আমার মা বাবা উভয় বিদ্যমান, তবে সেইখানেই সন্ধ্যার পর কেউ বড় একটা বেরোতে চায় না। শ্যামপুকুর গ্রামটা বিরাট বড়, আর সেই সাথেই ওই গ্রামের অন্ধকার নেমে আসার পর পথ চলা বড়ই কষ্টকর। হ্যারিকেন লণ্ঠন সর্বদা সহায় হয় না। পূর্ণিমায় ভরা জ্যোৎস্নায় অবধি চলতে মানুষ বড়ই ভয় করে। আমরা যখন পৌঁছে মেলায় যাব বলে স্থির করলাম,
তখন আমার বাবা আপত্তি করে বলে উঠলেন কি, না খোকা, মেলা এখন তোমাদেরকে দেখতে যেতে হবে না। ওই মাঠ, তাও হেঁটে গেলে 40 মিনিটের পথ। সেইখান থেকে ফিরে আসতে গেলে অনেকটা বেশি সময় লেগে যাবে। তার চাইতে পরের দিন বেলার দিকে মেলায় গিয়ে গাজন উৎসব দেখে নিয়ে আর বৌমা শিবের মাথায় জল ঢেলে সন্ধ্যার আগেই চলে আসবে। আমি আর আমার স্ত্রী ওই কথা শুনলেও আমার ছেলে বিমল কিন্তু কারোর কথার তোয়াক্কা করে না। সে শহুরে আন্দাজের মানসিকতায় বড় হয়েছে। ফলেই আমার বাবার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে চলে গেল সেই মাঠের ধারে বসা মেলা দেখতে। তার হাতে ছিল তখন 5 ব্যাটারির টর্চ। খবরটা যখন আমার বাবার কানে পৌঁছলো, তখন তিনি ব্যস্ত সমস্ত হয়ে বলে উঠলেন, ওরে খোকা, দ্রুত ওইখান থেকে নিয়ে আয়। গাজনে অনেক সন্ন্যাসীর দল আসে। কে জানে, কে জানে কি থেকে কি ক্ষতি করে দেবে। তখন আর ওই ছেলেকে সুস্থ অবস্থায় তুই খুঁজে পাবি না। বললে বিশ্বাস করবেন না ঠাকুর মশাই, অনেক খুঁজে পেতে আমার ছেলেকে মেলার ধারে যে 8 চালা বিগ্রহ শূন্য মন্দিরটা আছে সেইখানেই অজ্ঞান অবস্থায় পেলাম। সেইখান থেকে তাকে আমি আর আমাদের সাথে বনমানি বলে একজন চাকর গোছের লোক তাকে নিয়ে এলো বাড়িতে। আমি এইবার প্রশ্ন করলাম, যেই মন্দিরের কথা আপনি বললেন সেইখানে কি কোনো বিগ্রহ নেই? আর না ঠাকুর মশাই, ওই গ্রামে যিনি জমিদার ছিলেন তিনি এই গাজন উৎসবের আয়োজন করেছিলেন। আসলে ওই মন্দিরে অনেক অনেক আগে কোন এক দেবীর পুজো হতো, কিন্তু ওইখানে এখন আর কোনো পুজো হয় না। আসলে বাবার মুখেই শুনেছি অনেক আগে ওই মন্দিরের চাতাল থেকে নাকি একজন তান্ত্রিক সাধুর মৃতদেহ উদ্ধার হয়। তান্ত্রিক সাধুজি যে কে ছিলেন এবং কোত্থেকে এসেছিলেন সেই সম্বন্ধে কিছুই আমাদের বলেনি বাবা। তবে তাকে দেখতে কেমন ছিল সেইটা বাবা নিজের চোখে দেখেছিলেন। কেমন দেখতে ছিলেন ওই তান্ত্রিক যাকে আপনার বাবা দেখেছিলেন? আগে আমার বাবা তো বলেছিলেন যে আর 4-5 জন সাধকের মতোই দেখতে, তবে যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখে তাহলে নাকি সাধকটি প্রায় লম্বা, আর তার হাতের কবজিতে বাঁধা ছিল একটা রুদ্রাক্ষের মালা। বিরাট চেহারা, মাথার পিছন থেকে রক্ত বেরোচ্ছিল, আর ওই রক্তধারা দেখে গ্রামের অনেক মানুষ নাকি ভিড়মি খেয়েছিল। বলাই বাহুল্য মৃত্যুটা খুব স্বাভাবিক ছিল না। আরেকটা কথা উনি বলেছিলেন যে দেবীর সামনে ওই সাধক নাকি উপুর হয়ে পড়েছিল, আর তার ডান হাতে শক্তভাবে ধরা ছিল একটা জবা ফুল। ওইটা এতটাই শক্ত ছিল যে মৃত্যু পর অবধি ওই বন্ধ শিথিল করা যায়নি। চোখ মুখ উল্টে ছিল, কিভাবে ওই মৃত্যু হয়েছিল কারোর জানা ছিল না। সাধুর ওই দেহটা কি সমাধি দেওয়া হয়েছিল? না ঠাকুর মশাই, বাবার কাছে ওই সম্পর্কে আমি জিজ্ঞেস করেছিলাম। তিনি জানিয়েছিলেন যে তান্ত্রিক সাধকের দেহটা রতন চালাল বলে একজন ডোম নাকি মাটি খুঁড়ে সমাধি দিয়েছিল। সেই শ্মশানে নিয়ে গিয়ে বাবার আর অন্যান্য গ্রামবাসীদের চোখের সামনে সমাধি দিয়েছিল, প্রায় ঘন্টা 2 সময় অতিবাহিত করে। সে থেকে সে থাকতো গ্রামের ধারেই একটা ছোট্ট খড়ের মাটির বাড়িতে। কিন্তু পরদিন তাকেও নাকি গ্রামের লোক গাছের ডাল থেকে উল্টোভাবে ঝুলে থাকতে দেখে। কেন? রতনের কি হয়েছিল? সে মারা গেলই বা কিভাবে? সেটাই তো ঠাকুরমশাই রহস্য। সে মরা পোড়ায়, নির্ভীক ছেলে সে। রাতের অন্ধকার তার সাহসকে তুচ্ছ করতে পারে না। কিন্তু ওই দিন আমি হরি বাবাকে ওই দৃশ্য দেখে ডেকে এনে দেখাই। ওই দৃশ্য দেখে গ্রামের মানুষের মনে ভয় সঞ্চার হলো। বাবা একবার দেখতে চাইলেন ওই স্থানটা যেখানে ওই তান্ত্রিককে সমাধি দেওয়া হয়েছে। সকলেই নিজের মনের সন্দেহ নিরসনের জন্য ওই স্থানে গিয়ে দেখে যে সমাধির ওই জায়গাটা খোঁড়া, অর্থাৎ ওখান থেকে কেউ যেন বেরিয়ে এসেছে। সেইখানে একটা পঞ্চমুখী রুদ্রাক্ষ ছিল, যেটা তান্ত্রিকের হাতে বাঁধা ছিল। ওই দৃশ্য দেখে কেউ আর বাইরে বেরোতে পারেনি ওই সন্ধ্যার পর থেকে। কি সাংঘাতিক! ওই তান্ত্রিক তার মানে ওই বিদ্যা জানতো?
যেখানে একজন সাধক মৃত্যুর পরে ইচ্ছা করলেই প্রেত হয়ে তার ঈপ্সিত বাসনা মিটিয়ে নেওয়ার জন্য জেগে ওঠে? রাম সদয় বাবু একবার নিজের দুই হাত একত্র করে বলে উঠলেন, হ্যাঁ ঠাকুর মশাই, গ্রামের ওই লোকেরা তেমন ধারণাতেই বিশ্বাস এসেছে। তাই তো আমার ভয়, সেই তান্ত্রিক প্রত্যেক অমাবস্যার রাতে নাকি সাধনার কাজে লিপ্ত হয়। আসলে বাবা ওই শামপুকুর গ্রামের আদি বাসিন্দা, ওর মুখেই খুব ছোটবেলায় শুনেছিলাম এসব কথা। আসলে মাঠের ধারে ওই মন্দিরটা ফাঁকাই ছিল, কিন্তু অনেক দিন হলো ওই জায়গায় ওই সাধু এসে আস্থানা করেছিল। আমাদের গ্রামের অনেক দিন ধরেই ওই মন্দিরকে নিয়ে একটা চাঞ্চল্য তৈরি হয়েছিল। ওই রতনের ওই রকম মৃত্যুর পর আবার একটা ঘটনা ঘটতে শুরু করলো। ঠাকুরমশাই, আমার এই কথাগুলো বলার নেপথ্যে অন্য কিছু কারণ আছে, ওইগুলো না বললে আসল ব্যাপারটার খেই আপনি খুঁজে পাবেন না। না না, আপনি আপনার মতোই বলুন, আমার কোনো সমস্যা নেই। কেননা আপনার ছেলেকে উদ্ধার করতে গেলে আমাকে সবার আগে সবকিছু জেনে নিয়েই তারপরেই আমাকে এগোতে হবে, নইলে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। আসলে দুলাল বলে একজন লোক, সে সবেমাত্র কলকাতা থেকে বাড়ির পথে ফিরছিল, আর এইখানে এসে সে দেখতে পেয়েছিল নাকি একটা সন্ডা মার্কা ছায়ামূর্তি, যে কিনা একটা খাড়া হাতে জ্বলন্ত দৃষ্টি মেলে দাঁড়িয়ে আছে। ওই দৃশ্য দেখে সে চিৎকার করে সেইখান থেকে পালিয়ে আসে। আর ওই পালিয়ে আসার পর সে গ্রামের সকলকে জানিয়ে দিয়েছিল ওই কথাটা। আচ্ছা, ওই গাজন উৎসব কে প্রচলন করেছিল? কেন? আমাদের গ্রামে জমিদার মশাই, এই গ্রামে যিনি জমিদারি পত্তন করেছিলেন, তিনিই চেয়েছিলেন এইখানে চৈত্র মাসে গাজনটা হোক। গ্রামের প্রথম জমিদার বাবু এই উৎসব শুরু করেছিলেন বটে, কিন্তু তারপর থেকে বংশানুক্রমিকভাবেই এইটার দায়িত্ব নিয়ে এসেছেন জমিদারের উত্তরপুরুষরা। শেষ জমিদার কে ছিলেন? আগে রাধাকান্ত চৌধুরী, অবশ্য তিনি আমার বাল্যকালেই মৃত্যুবরণ করেন। থাকার মধ্যে শুধু তার বিরাট অট্টালিকার সম বাড়িটা পড়ে আছে, লোক নেই সেখানে। জমিদার বাবু কি ওই মন্দিরের দৃশ্য দেখতে পেয়েছিল? হয়তো পেয়েছিল। জানেন তো, শুনেছি জমিদার বাবুর মৃত্যুর সাথে ওই সাধুর একটা যোগ ছিল। সে অনেক দিন আগের কথা। গ্রামের যিনি শেষ জমিদার ছিলেন রাধাকান্ত, তিনি নাকি একদিন পালকি করে ফিরছিলেন। সেই সময় তিনি ওই মন্দির থেকে মন্ত্রপাঠের শব্দ শুনতে পান, কিন্তু মন্দিরে এত রাতে কেই বা যাবেন বলুন? তান্ত্রিক তো মারা গেছে সেই কোন কালে। তবে পালকি থেকে নেমে ওই জমিদার বাবু কৌতূহলী হয়ে দেখলেন অন্ধকারাচ্ছন্ন মন্দির প্রাঙ্গণটি। আর ওই মন্দিরটা দেখার পর থেকে তিনি ওখানে একবার গেলেন। উনি নাকি ওই মন্দির থেকে ধূপ ধুনোর গন্ধ পেয়েছিলেন, আর সত্যি বলতে গেলে ওইখানে তিনি একবার পা দিয়েছিলেন। ওইখানে পা দেওয়ার পর তিনি এমন কিছু অনুভব করলেন যে সেখান থেকেই দৌড়ে পালিয়ে এসে পালকিতে চেপে তিনি বলেন যে দ্রুত ওই তার বাড়িতে পৌঁছে দিতে। ওনার হাত পা থরথর করে কাঁপছিল। ওই কাঁপুনির চোটে তিনি সমস্ত পথটা এক্কেবারে নিশ্চুপ রইলেন। সেই দিন বাড়ি ফিরে এসেই জমিদার বাবু অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে পেলেন, আর অনুভব করলেন কেউ যেন তার কাছেই এসে আছে, তার গলা টিপে হত্যা করবার জন্য। অনেক বৈদ্য এলেন, কিন্তু তার কোনো চিকিৎসা হলো না। যেই তার কাছে আসতো তিনি তাকে অন্য মনস্কভাবে ওই তান্ত্রিকের ভয়াল দর্শন রূপটা বর্ণনা করতেন, আর সকলকে বলতেন যে এই গ্রাম থেকে চলে যেতে। জমিদার বাবু মারা গেলেন ওই ঘটনার প্রায় দিন তিনেক পরেই। তিনি শেষ উত্তরাধিকারী ছিলেন। এর চাইতে আর বেশি কিছু জানি না ঠাকুর মশাই। আমার ছেলেটিকে আপনি উদ্ধার করুন। আপনার ছেলেটিকে তো আপনি অজ্ঞান অবস্থায় পেয়েছিলেন,
তারপর জ্ঞান হওয়ার পর তার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন আপনি? হ্যাঁ ঠাকুর মশাই, সে যখন চোখ মেলে চাইলো তখন অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করলো। আমি তার মুখে চোখে জলের ঝাপটা দিচ্ছিলাম, আর সেই সময় সে ক্রুদ্ধ ভঙ্গিতে সম্পূর্ণ অপরিচিত কণ্ঠে বলে উঠল, আমাকে কিন্তু এইভাবে আটকে রাখিস না। আমি কিন্তু সব কিছু শেষ করে দেব। তোর ধারণা নেই যে আমার ক্ষমতা কতখানি। আমাকে যেতে দে বলছি আমাকে। নইলে আমি কিন্তু সব শেষ করে দেব। আমার স্ত্রী খোকা বলে কেঁদে সে ছুটে এলো, কিন্তু সে এমনভাবে আমার স্ত্রীকে ধাক্কা মারলো যে আরেকটু হলেই আমার স্ত্রী অভয়া আছাড় খেয়ে পড়তো। সামনের দরজাটা ঈষৎ ভেজিয়ে রাখা ছিল। সে আমাদের নাগাল ছেড়ে ওই মাঠের দিকে চলে যেতে চাইল, আর কতকটা আপন মনেই বিড়বিড় করে একটা দুর্বেদ্য মন্ত্র পাঠ করতে লাগলো। ঠাকুরমশাই, যে ছেলে সামান্য পূজা পাঠ অব্দি করে না, তার পক্ষে অত কঠিন মন্ত্র কিভাবে আওড়ানো সম্ভব হলো বলুন তো? ছেলের বয়স কত রামসুদয় বাবু? এই তো, এই চৈত্রে পা দিল ওই 18 বছরে। কেন বলুন তো? 18 বছর যখন পা দিয়েছে তখন সে সাবালক, কিন্তু তাকে এই 18 বছরে আপনার এই গ্রামে আনা উচিত হয়নি ওকে। আমরা তান্ত্রিক মানুষ, অনেক সাধুসঙ্গ করেছি, ফলে বুঝতে পারি যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। ওই সাধুর মৃত্যু যেহেতু অপঘাতে হয়েছে, তাই সে একটা দেহ খুঁজছিল, কিন্তু লক্ষণযুক্ত কোনো দেহ না পেয়ে ওই মন্দিরেই গুপ্তভাবে নিজের উপাস্য দেবীর ধ্যানে মগ্ন ছিল। আর যেই মন্ত্রের কথা আপনি বললেন, ওই মন্ত্রটি হলো সম্মোহনী মন্ত্র। যেই সময় আপনার ওই ছেলেটি মেলার ধারে ওই মন্ত্রটি মন্দিরের ভিতর থেকে শুনতে পায়, সেই সময় ওই মন্দিরের ভিতরে আপনার ছেলে চলে যায়, আর নিশ্চয়ই কিছু একটা দেখে সে ভয় পায়। নইলে তার দেহটা অধিকার করতে গেলে ওই তান্ত্রিককে তাকে প্রথমে অজ্ঞান করতেই হতো। অনেক বিধি আছে একটা দেহ থেকে আরেকটা দেহে প্রবেশ করার। আমার মনে হয় আপনার ছেলের কপালে কোনো চিহ্ন ফুটে উঠেছে, যেইটা কারোর সাধারণত কোনো মানুষের থাকে না, কি তাই তো? আর সারা রাত্রি ওই বন্ধ দরজার ভিতর থেকে সংস্কৃত ভাষায় কিছু মন্ত্রপাঠ শুনেছেন আপনারা, তাই তো? রামসদয় বাবু এইবার খুব অবাক হলেন। তারপর তিনি বললেন, হ্যাঁ ঠাকুর মশাই, আপনার ধারণা একেবারে সত্যি। কেননা আমি গ্রামে থাকাকালীন সে বারবার রাত্রে অন্ধকারে চলে যাচ্ছিল, কাউকে কিছু না জানিয়ে। আর তাকে জ্ঞান শূন্য অবস্থায় বারবার পেতাম ওই মন্দিরের চাতালে। একদিন আমি আর আমার স্ত্রী স্থির করলাম যে গ্রামের বাড়ি ছেড়ে কলকাতায় গিয়ে অনেক বড় ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো ছেলেকে। ছেলেটার হয়তো মানসিক ব্যাধি হয়েছে। আমার ওই সিদ্ধান্ত শুনে বাবা আমাকে ধমকের সুরে বলল, তোর ছেলের কোনো রোগ হয়নি খোকা। তাকে ওই তান্ত্রিকের আত্মা ভর করেছে। একজন একজন সিদ্ধ তান্ত্রিক ছাড়া কিছুতেই অন্য কেউ তোর খোকাকে আর রক্ষা করতে পারবে না। তুই একজন সিদ্ধ সাধককে দেখা, তবে যদি তোর ছেলে সুস্থ হয়। আমার এইখানে এসে নাতিটার যে কি ক্ষতি হলো, হায় ঈশ্বর, তুমি ওকে ঠিক করে দাও। তুমি ওকে ঠিক করে দাও ঈশ্বর, তুমি ওকে ঠিক করে দাও। বাবার কথা শুনে আমি আর ওইখানেই থাকলাম না। সোজা চলে এলাম নিজের কলকাতার বাড়ি। কিন্তু প্রথম দিকে ছেলে কিছুতেই আসতে চাইল না। আর ওই একটা জেদ যে তার সাধনা সম্পূর্ণ হয়নি, তাকে ওইখানেই থাকতে হবে। আর সব থেকে বড় আশ্চর্যের কথা কি জানেন ঠাকুরমশাই? আমার ছেলে রাত্রের দিকে অদ্ভুত আচরণ করত। তাকে যেন ডেকে বলতো, আমি খুব শীঘ্রই তোর মন্ত্রের সিদ্ধি লাভ করব, আর তোকে আমার বশীভূত হতেই হবে। ওই কথা শুনে আমি ছেলের দিকে তাকিয়ে দেখতাম যে সে কেমন যেন অদ্ভুতভাবে দেওয়ালের দিকে তাকিয়ে থাকে, আর রাত্রি হলেই চুপি সারে বেরিয়ে যায় ঘরের বাইরে।
ওইটা আমার মনে বেশ ভয় ধরিয়ে দিয়েছিল ঠাকুর মশাই। ভেবেছিলাম তাহলে কি ছেলেকে কিছুতেই আমি রক্ষা করতে পারবো না। আচ্ছা, দিনের আলোতে আপনার ছেলে সম্পূর্ণ শান্ত হয়ে থাকতো বলছেন, তাই তো? হ্যাঁ ঠাকুর মশাই, কেমন যেন নির্জীবের মতোই সে চুপ করে পড়ে থাকতো। আসলে ব্যাপার কি জানেন, বাড়ির পাশেই অনেক দিনের পুরাতন একটা মন্দির আছে। ওই মন্দিরের মধ্যে থেকে ঘণ্টার ধ্বনি শুনলেই বন্ধ ঘর থেকে যেন আমার ছেলে বিমল কেমন যেন আর্তনাদ করে ওঠে। কোনো প্রকার ধারালো জিনিস থাকলে সেইটা দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করে। আমার স্ত্রী তো এইসব দেখেই অজ্ঞান হয়েছে বেশ কয়েকবার। ওই একটি ভিন্ন ছেলে নেই আমার। দেখুন না, যদি কিছু করা যায়। আপনার কি মনে হয় ছেলে আমার এমনটা কেন করছে ঠাকুরমশাই? আমার মনে হয় এটা কোনো দুষ্টু আত্মার কাজ। আপনার ছেলের ওই দিন কাউকে কিছু না জানিয়ে মন্দিরের দিকে চলে যাওয়াটা একদম অনুচিত হয়েছে। গ্রামের মধ্যে খারাপ বাতাস বইতে শুরু করে, বুঝতেই তো পারছেন। ঠিক আছে, আমি আপনার সাথে একবার আপনার বাড়িতে যাব, কিন্তু খবরদার আমার নির্দেশ ভিন্ন ছেলেকে বন্ধ ঘর থেকে একদম বের করবেন না। সে হয়তো আপনাকে অনেকবার ডাকার চেষ্টা করবে, হয়তো এমন ভাব দেখাবে যে আপনার মনে হবে আপনার ছেলে সুস্থ হয়ে গিয়েছে, কিন্তু সে সুস্থ হয়নি। আর হ্যাঁ, ওই ফাঁদে পা দিলেই মৃত্যু অনিবার্য। এইটা আমাকে একবার ভালো করে দেখতে হবে। উনি খানিকক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তাহলে কখন যাবেন? আপনি সন্ধ্যার দিকে আসুন, আমি ওই সময় গিয়ে একবার দেখে আসছি আপনার ছেলেকে। সকালেই যেতাম, কিন্তু আমার কিছু দরকার আছে। আসলে ওইখানে যাচ্ছি তো, তাই দরকারি কিছু উপকরণ আমার দরকার হবে। আমার কাছ থেকে বিদায় নিয়ে রাম সদয় বাবু চলে গেলেন। আমি দেখলাম একটা কালো ধোঁয়ার কুণ্ডলী ওই ব্যক্তিকে চারপাশ থেকে ঘিরে আছে। আমি ভয় পেয়ে গেলাম। মনে হলো এইবার ওনার দিন ফুরিয়ে এসেছে। কিশোরী জিজ্ঞাসা করলো, কেন ঠাকুরমশাই? ওই রামসদয় বাবুর কি বিপদের আভাস পেয়েছিলেন আপনি? বিপদ ওনার ওই দিনই ছিল, বুঝলে হে। আসলে যার অনিষ্ট হবে সেই ব্যক্তিকে ঘিরে একটা কালো ধোঁয়ার ঘেরাটোপ তৈরি হয়, যেটা যতই ঘন হয় ততই বিপদের সম্ভাবনা বেশি। আমার মনে হওয়া মাত্রই একবার ভাবলাম যে রামসদয় বাবুকে দূর থেকে ডাকি, কিন্তু তখন তিনি আমার নাগালের এক্কেবারে বাইরে চলে গিয়েছেন। আমি চৌকাঠের ভিতর থেকেই ওনার হিত করার উদ্দেশ্যে একবার মা বিপত্তারিণীর মন্ত্রপাঠ করে দিলাম। রামসদয় বাবু চলে যাওয়ার পর আমি আমার তন্ত্রের কিছু পুঁথি আউড়ে দেখলাম, আর খানিক সময় নাড়াঘাটা করার পরেই দেখতে পেলাম যে এমন কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে আমি ইচ্ছে করলেই ওই আত্মাকে নিজের জায়গায় ফিরিয়ে দিতে পারবো। সন্ধ্যার কিছু আগেই আমি দেখলাম ছাতা মাথায় করে রামসদয় বাবু উপস্থিত। ওনার কপালের কোণে ক্ষত চিহ্ন চোখে পড়ল। ওই দৃশ্য দেখেই আমি জিজ্ঞাসু নয়নে তাকালাম তার দিকে। উনি আমার হাত ধরে বললেন, ঠাকুরমশাই, আমার সাথে চলুন একবার। আমার স্ত্রী উন্মাদের মতো আচরণ করছে, কিছুতেই বাগে আনতে পারছি না তাকে। কি যে হচ্ছে এইসব আমি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে কি? কোনো কথার উত্তর উনি সুষ্ঠুভাবে দিতে পারছিলেন না। প্রত্যেকবার ওনার কথা আটকে যাচ্ছিল, যেটা দেখে আমি স্পষ্টই বুঝলাম যে উনি কোনো কিছু দেখে মারাত্মক ভয় পেয়েছেন। ভয় না পেলে কোনো মানুষ কি এমন অস্বাভাবিক আচরণ করে নাকি? আমি অবশ্য আর সময় অতিবাহিত না করে ওনার সাথে ছাতা নিয়ে ওনার বাড়িতে রওনা হলাম। আর পথে যেতে যেতে তিনি আমাকে আনুপূর্বিক সবকিছুই বর্ণনা করলেন। উনি আমাকে বললেন, ঠাকুরমশাই, আপনার কাছ থেকে ফিরে আসার পর আমি আমার কাজের জায়গায় গিয়েছিলাম। সেখান থেকে সোজা বাড়ি ফেরার পর আমি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখলাম। প্রথমে খুব চিন্তিত ছিলাম যে আদৌ আমার ওই ছেলেকে ফিরিয়ে আনতে পারবো তো। বাপ হয়ে ছেলের জন্য চিন্তা তো হবে, এটাই স্বাভাবিক। কিন্তু পথ চলতে চলতে যখন নিজের পাড়ায় ঢুকলাম,
তখন আমার সাথে পাড়ার একজনের দেখা হয়ে গেল। তার নাম কমল। সে আমার পথ রোধ করে জিজ্ঞাসা করলো, আরে রাম সদয়ছে, তো কোথায় গিয়েছিলে তুমি? ওখানে যে অবস্থা বিশেষ ভালো নয়, তুমি কিছু সংবাদ পাওনি? কমলবাবুর বাড়ি একেবারে আমার ঘর লাগোয়া। আমার সারা শরীর একেবারে ঘেমে নিয়ে একাকার হয়ে গেল। কেননা কমলবাবু নিত্য আমার বাড়িতে চা খেতে আসেন। তার চেয়ে আমার বাড়ির খবর কেউ ভালোভাবে বলতে পারবে না। ফলেই আমি অস্থিরভাবে চেয়ে রইলাম ওনার পানে। আর উনি আমাকে বললেন, আমি তো তোমাকেই খুঁজতে বেরিয়েছিলাম। এখন দেখি তুমি এই এতক্ষণে ফিরছ। অতি কষ্টে জিজ্ঞাসা করলাম, কেন, কি হয়েছে? আমার বউ আর আমার সন্তান সকলে ঠিক আছে তো? উনি আমার কোনো কথার উত্তর দিচ্ছিলেন না। আমি আমার বাড়ির খুব কাছেই ছিলাম। সেখান থেকে ভেসে এলো একটা মর্মান্তিক আর্তনাদ। ওই আর্তনাদের শব্দ শুনে আমি আমার সামনে দাঁড়িয়ে থাকা কমলবাবুকে ধাক্কা মেরে দৌড়ে বাড়ির দিকে এগিয়ে গেলাম। গিয়ে যা দেখলাম, সেটা দেখার জন্য আমি আদৌ প্রস্তুত ছিলাম না ঠাকুর মশাই। দেখলাম যে আমার বাড়ির কাজের লোক হরি বাইরে দাঁড়িয়ে আছে। সে আমার দিকে পিঠ করে দাঁড়িয়েছিল, ফলেই আমি যখন তার কাঁধে হাত রাখলাম, সে চমকে উঠে কাঁপা কাঁপা গলায় বলল, কে 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 হাত রাখলো আমার কাঁধে? কে 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 হাত রাখলো? আমি হরি, আমি। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো যে? আর সদর দরজা খোলা কেন? এই বলে আমি এগিয়ে যাচ্ছি, সেই সময় আমাকে হরি বাধা দিয়ে উঠল। যাবেন না কর্তা, কর্তা যাবেন না। খোকা বাবুর ওপর অপশক্তি ভর করেছে কর্তা, যাবেন না, যাবেন না কর্তা। আমি কোনো কথায় কান না দিয়ে সোজা সিঁড়ি ভেঙে উপরে উঠে চললাম। সিঁড়ি ভেঙে ওপরে উঠলেই পড়বে টানা বারান্দা। আর ওই বারান্দার শেষ প্রান্তে যেই ঘরটা আছে, ওইখানেই আমার ছেলে বিমলকে বন্দি করে রাখা আছে। কিন্তু দেখলাম বিমল যেই ঘরে আছে সেই ঘরটা বন্ধ নয়, দরজার পাল্লাগুলো হাঁ করে খোলা। ওই দৃশ্য দেখে আমার খুব ভয় লাগলো। ভয়ের অনেক বাকি ছিল, কেননা এও দেখলাম যে মাটিতে পড়ে আছে আমার স্ত্রী, আর কেউ যেন তাকে ভেতরে ঢুকিয়ে নিল। আমার স্ত্রীর তখনও জ্ঞান আছে, সে বেরিয়ে আসার জন্য ছটফট করছে। আমি তখন ওদিকে ছুটে গেলাম। আমার স্ত্রী রমা তখন চিৎকার করছে, কেউ আমাকে এখান থেকে উদ্ধার করো, আমি যে আর পারছি না, আমাকে মেরে ফেললে, আমি এখান থেকে উদ্ধার পেতে চাই। কি গো, কোথায় তুমি? আমাকে এখান থেকে নিয়ে চলো। তুমি ভেবো না, তুমি ভেবো না, আমি আসছি। আমি তোমার কোনো অনিষ্ট হতে দেব না, আমি আসছি, দাঁড়াও, দাঁড়াও। আমি ওই খোলা দরজার দিকে ছুটে গেলাম, কিন্তু এগোতে গিয়ে আমি বাধা পেলাম। ওই ঘরটা থেকে আমার দূরত্ব তখন 10 হাত মতো, কিন্তু 10 হাত হলেও আমি ইচ্ছে থাকলেও এগোতে পারছি না। অদৃশ্য কোনো দেওয়াল যেন আমার আর ওই ঘরটার মাঝখানে বাধা স্বরূপ দাঁড়িয়েছে। কিন্তু সন্ধ্যার অন্ধকারে এইটুকু দেখলাম যে ওই খোলা দরজাটা ডাকলে যে আমার সামনে দাঁড়িয়ে আছে, তার 2 চোখের মণি জ্বলন্ত কালো কয়লার মতো। বাড়ির মধ্যে কার যেন কান্নার শব্দ শুনে আমার বুকটা ধড়াস করে উঠল। আর সেই সময় বিমলের ঘর থেকে ভেসে এলো বারবার সেই অচেনা স্বরে আর্তনাদের শব্দ। আর বেশিক্ষণ আমি ওখানে একা থাকলে যে আমার বিপদ ঘনিয়ে আসবে, সেইটা আমি বুঝতে পেরে আমি এক প্রকার নিরুপায় হয়েই ওই সন্ধ্যার মেঘলা পরিবেশে বৃষ্টির মধ্যে চলে এসেছি। এইবার আপনি আমায় উদ্ধার করুন ওই বিপদ থেকে ঠাকুর মশাই। কথা শুনতে শুনতে আমি ওনার সাথে কখন যে ওনার বাড়ি চলে এসেছি তা খেয়াল ছিল না। আর বলা বাহুল্য, আমি ওই বাড়িটা দেখেই থমকে দাঁড়ালাম। বাড়িটা নতুন ধরনের বাড়ি, আর
রামসদয় বাবুর অবস্থা যে বেশ ভালো সেটা তার বাড়ি দেখে কিছু কিছু আন্দাজ করা যায়। 2 তলায় বাড়ির মধ্যে প্রবেশের আগেই আমার নাকে বিশ্রী একটা গন্ধ এলো। ওই গন্ধটা আমার নাকে এলেই আমি বুঝলাম এই বাড়িটা ভালো নয়। কোত্থেকে তীব্র কণ্ঠে মন্ত্রপাঠ ভেসে আসছিল। ওই ভেসে আসা মন্ত্রপাঠ আমার বিলক্ষণ পরিচিত। কেউ পিশাচ আহ্বান করছে। কিশোরী অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেমন গন্ধ পাচ্ছিলেন বাতাসে? বাতাসে শ্মশানের গন্ধ পাচ্ছিলাম হে। ওই গন্ধ শ্মশানে গেলেই একমাত্র পাওয়া যায়। কিন্তু আশ্চর্যের কারণ এই যে আশেপাশে শ্মশানের কোনো চিহ্ন মাত্র নেই। আর দেখলাম যে বাতাসের শোঁ শোঁ করে কয়েক জোড়া কাক লাল চোখ নিয়ে উড়ে বেড়াচ্ছে। পাড়াটায় যেন নিশুতি রাত্রি নেমে এসেছিল। ওই সময় যে কি করব সেটা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। আর ওই বুঝে না ওঠার দরুন আমি খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম আর মনে মনে কালী মন্ত্রটা আবারও জপ করতে আরম্ভ করলাম। আমার সামনে থেকে প্রথমেই ওই দুর্গন্ধটা কেটে গেল। আর ওই দুর্গন্ধটা কেটে যাওয়ার দরুন আমি অনুভব করলাম আমার আশপাশ থেকে কেউ যেন আমারই দিকে এগিয়ে আসছে। আমি প্রথমে একটা সাদা খড়ি দিয়ে আমার আর রামসদয় বাবুর চারপাশ জুড়ে একটা গোলাকার গণ্ডি কেটে দিলাম। যতই অপশক্তি আসুক না কেন ওই মন্ত্রভূত গণ্ডি সে কিছুতেই পার করে আসতে পারবে না। এইবার দেখলাম ওই সামনের ছায়া মূর্তি ক্রুদ্ধভাবে আমাকে বলে উঠল, তারানাথ, তুই কিছুতেই আমার পথে বাধা দিতে পারবি না, কেননা আমি তোকে শেষ করে দেব। আজই তোর শেষ দিন। আমার অসম্পূর্ণ সাধনার কাজে তুই বিঘ্ন দিবি, আর আমি তোকে ছেড়ে দেব ভেবেছিস? না না, কখনো না। তুই কিছু করবি তার আগেই আমি তোকে, এই তোর অভীষ্ট সিদ্ধ হওয়ার আগেই উচিত শিক্ষা দেব। দেখ এবার আমি কি করি তোর। বলেই আমি আমার সাথে আনা কিছু গাছের শেকড় নিয়ে সেটা ধরিয়ে দিলাম আগুন। আর ওই আগুন ধরিয়ে দেওয়ার ফলেই ওই ছায়া মূর্তির ভীষণই কষ্ট হচ্ছিল। আমি নিজের গণ্ডির মধ্যেই শুরু করে দিয়েছিলাম বিশেষ মন্ত্রের জপ। আসলে প্রথমে আমি চেয়েছিলাম যে বাড়ির মধ্যে থাকা ওই অপশক্তির প্রভাব কিছুটা দূর করব। তাই আমি ওই মন্ত্রটা পাঠ করতে শুরু করে দিয়েছিলাম। ওই রামসদয় বাবু তখন কি করছিলেন? কিশোরীর প্রশ্নের জবাবে তারানাথ এইবার বলে উঠল, উনি তখন আমার পিছনে বসে এক মনে ইষ্ট নাম জপ করে যাচ্ছিলেন। তার 2 চোখ বন্ধ ছিল, কেননা ওই বিভৎস দৃশ্য তিনি যে দেখতে পারতেন না। দুর্বল হৃদয়ের মানুষ তো, তাই। ধীরে ধীরে ঘর থেকে অপশক্তিটার প্রভাবটা অনেকটাই কমে আসছিল। সেই সময়ই আমার সামনে অনতি দূরেই যে দরজা আছে সেটা হাট করে খুলে গেল, আর সেইখান থেকে বেরিয়ে এলো এক গাদা চামচিকে। আমি নিজের গাত্রবন্ধন পুরোপুরি করে নিয়েছিলাম। এইবার আমি আসন ত্যাগ করে পদ্মবীজের মালাটা গলায় ধারণ করে খুব সন্তর্পণে চলতে শুরু করলাম ওই দিকে। ঘরটা তখন নিকষ কালো অন্ধকার, কিছুই দেখা যায় না। গিয়ে দেখি যে একজন ছেলে দাঁড়িয়ে আছে। তার পরিধানের বেশবাস দেখে আমার আন্দাজ করতে কষ্ট হলো না যে এইটাই রামসদয় বাবুর একমাত্র ছেলে বিমল। আমি তার কাছে এগিয়ে গেলাম, কিন্তু আমার থেকে দূরে পিছিয়ে গিয়ে সে বলে উঠল, খবরদার, আমার সামনে একদম তুই এগিয়ে আসবি না। এগিয়ে আসলে কিন্তু আমি একে প্রাণে মেরে ফেলে দেব, তখন তুই টের পাবি। ঘরের জানালাগুলোর পাল্লা খুলে গেল এই সময় দমকা বাতাসের ঝাপটায়। আর ওই সময় বাজ পড়ল।
আর ওই বাজের শব্দ আমার কানে যেতেই আমি দাঁড়িয়ে থাকতে আর পারলাম না। ওই বাজ যে স্বাভাবিক বাজ নয় সেটা আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম। ওই ছেলেটার হাতে তখন একটা নরখপ্পর। সে ওই নরখপ্পরটা হাতে নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ল, আর সেই মন্ত্র পড়ার পর ওই খুলিতে 3 বার ফু দিল। বললে বিশ্বাস করবে না বিভূতি আর কিশোরী, আমি স্পষ্ট দেখলাম ঘরের কোণ থেকে কার যেন রেস্টা ধ্বনি আমার কানে এসে ধাক্কা মারল। আমি এইবার দেখলাম একজন মেয়ে যে কিনা হাঁটু মুড়ে মাথা নিচু করে বসেছিল। সে এইবার হাঁটুর 2 ফাঁক থেকে মাথাটা উঁচু করে আমার দিকেই তাকালো। ছেলেটির মধ্যে থাকা ওই তান্ত্রিকের প্রেত এইবার হো হো করে অট্ট হাসি করে উঠল। একটা মৃত বিড়াল ওই মেয়েটার দিকে ছুঁড়ে দিল, আর ও পরম আনন্দে ওই মেয়েটা ওই বিড়ালের মাথাটা ধরে মুচড়ে দিল, আর সে বিড়ালটার ঘাড় থেকে তার বিকশিত স্বতন্ত্র ঢুকিয়ে পরম আনন্দে রক্ত পান করতে লাগলো। বলছেন কি ঠাকুরমশাই? আপনি সত্যি বলছেন? খাঁটি সত্যি হে বিভূতি, খাঁটি সত্যি। আমার কোনো কথায় কোনো রকম মিথ্যা খুঁজে পাবে না। আমি যা বলি সেটা নিজের চোখে দেখেছি বলেই বলতে পারি। হঠাৎই আমার পিছনে থাকা দরজার পাল্লা দুটি আপনা থেকেই বন্ধ হয়ে গেল। দরজার পাল্লা দুটি বন্ধ হওয়ার পর আমার মনে হলো কেউ যেন আমার পাশেই দাঁড়িয়ে হাসছে, আর আমি শুনতে পেলাম একটা কণ্ঠস্বর। তারানাথ, এইবার তুই কিভাবে এই দরজার বাইরে বেরোবি? এইখানে একবার যখন ঢুকে পড়েছিস তখন এইখান থেকে মুক্ত হবার আর কোনো উপায় নেই তারানাথ। তোকে সবার আগে শেষ করব, তারপর আমি তোর সবের ওপর বসেই নিজের অসম্পূর্ণ সাধনার কাজ সম্পূর্ণ করব। রাম সদয়ের জীবনে নেমে আসবে একটা ঘোর অমঙ্গল। এই কথা শুনে আমি একপাশে শক্ত কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম, আর দেখলাম যে ওইখানে দাঁড়িয়ে থাকা ওই অবয়বটা আমার দিকে লম্বা হাত বাড়িয়ে দিচ্ছে। দুর্যোগের পরিবেশ ছিল, তারপর বাতাসে ভয়ঙ্কর কাকের কোরাস শুনতে পাচ্ছিলাম, ফলে ওই কারণেই আমার কান ছালা ফালা করছিল। আমি দরজার দিকে তাকিয়ে দেখি সেইখানে দরজা আগলে দাঁড়িয়ে আছে একটা বিকট দর্শন প্রেত। প্রেত হলেও তার শরীর আছে। সে ওই সাধকের ডাকে শ্মশান ছেড়েই বাড়িতে চলে এসেছে। তার 2 চোখের কোণ থেকে বেরিয়ে আসছিল রক্ত। সে হাঁ করতেই আমি দেখলাম সেইখান থেকে লম্বা জিভ বেরিয়ে এলো, আর বিস্ফৃত শব্দ করে সে হাসছিল আমাকে দেখে। অন্তঃশক্তির দ্বারা চালিত ওই প্রেত নিবিড় অন্ধকারেও আমাকে দেখতে পাচ্ছিল। এমন সময় বাজ পড়ল। বাজটা পড়ল পাশের বাড়ির ছাদে। সেইখান থেকে চিৎকার ভেসে এলো। সেই চিৎকার এক নারী মূর্তির। নারী মানে এক বয়স্কা নারী। আমার তখন কেমন গোলমাল হয়ে গিয়েছে। আমি এক মনে ইষ্ট দেবীকে স্মরণ করতে শুরু করলাম, আর দরজার বাইরে শুনলাম যে রাম সদয় বাবু বারবার দরজা ধাক্কা দিচ্ছিলেন, আর উদ্বিগ্ন ভাবে বলছিলেন, ঠাকুরমশাই, আপনি ঠিক আছেন তো? কোনো সাড়া শব্দ পাচ্ছি না যে। আমার খুব ভয় করছে ঠাকুরমশাই। বাইরে কারা যেন আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। দয়া করে আপনি বাইরে বেরিয়ে আসুন ঠাকুরমশাই। ঠাকুরমশাই, নইলে যে ওরা আমাকে মেরে ফেলবে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি বেরিয়ে আসুন দয়া করে। আমার মনে তখন আশু অমঙ্গলের চিন্তাটা আবার লাফিয়ে উঠল। আমি ওনাকে সতর্ক করে দেওয়ার জন্য একটা উত্তর দিতে যাব, সেই সময়ই আমার পিছনে দাঁড়িয়ে থাকা ওই পিশাচটা আমার গলাটি ধরল টিপে, আর হা হা করে কেউ যেন বলে উঠল, তারানাথ, তুই এইবার টের পাবি
আমার কথা খারাপ করার ফল এইবার তুই টের পাবি তারানাথ। তারানাথের মুখ থেকে এই কথা শুনে আমি আর কিশোরী দুজনেই ঢোক গিললাম। আর ওই ঢোক গেলার শব্দ শুনে তারানাথ এইবার মৃদু হাসি দিয়ে বলে উঠল, বাহ, আমার মুখ থেকে শুধু বর্ণনা শুনেই তোমাদের দেখছি জামা কাপড় ভিজে একচা। তাহলে ভেবে দেখো তো যে আমার পরিস্থিতি কেমন হয়েছিল। আমার তখন সহায় সম্বলহীন অবস্থা। কিশোরী উত্তেজিত হয়ে এইবার বলে উঠল, তাহলে আপনি ওখান থেকে ফিরে এলেন কি করে? আপনার গলা টিপে কি সে আপনাকে কাবু করে ফেলেছিল নাকি? কিশোরীর বলা কথাগুলোই আমার মনে অনবরত পাক খাচ্ছিল। ফলে আমি এই কথার উত্তর শোনবার জন্য তারানাথের পানে এক দৃষ্টে চেয়ে রইলাম। তারানাথ একটা সিগারেট ধরিয়ে এইবার বলে উঠল, আমার নাম তারানাথ। আমি খুব সহজে কাবু হব এই কাজটা তোমাকে কে বললো হে? হ্যাঁ, আমার গাত্রবন্ধন করাই ছিল। তবু যখন গাত্রবন্ধনের মধ্যে দিয়ে ওই পিশাচ আমার গলা টিপে ধরেছিল, তখন আমি খুব কষ্ট করে একবার বলে উঠেছিলাম, জয় মহাকাল। তারপরই দেখলাম যে মহাকালের নাম বলার সাথে সাথেই ওই পিশাচটা আমার গলাটা ঈষৎ ছেড়ে দিল। আর ওই সুযোগেই আমি কষ্ট করে পড়লাম মহাকালের সেই মন্ত্র। আর এই পিশাচটার কপালে আমার তর্জনে দিয়ে স্পর্শও করলাম। মন্ত্রে কাজ হলো। ওই স্পর্শ পেতেই ওই পিশাচটা মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। আমার কলজেটা কেমন যেন শুকিয়ে এসেছিল। আর এই অপশক্তিকে দমন করতে গেলে আমার কাছে সেই সময় কোনো উপকরণও নেই যেটা দিয়ে আমি ওই অপশক্তিকে দমন করতে পারি। আমার কাছে থাকা একটা পুঁথি ছিল। ঝোলা থেকে সেটা বের করে একটা গুপ্ত মন্ত্র বারবার পড়তে শুরু করলাম। মন্ত্রটা আমার সড়গড় ছিল, কিন্তু প্রথম 3 বার পড়ার পর আমার সামনে কুলঙ্গিতে রাখা তেলের প্রদীপটাও জ্বলে উঠল। আর ওই তেলের প্রদীপটা জ্বলে উঠতেই ভিতরে থাকা ওই অপশক্তির প্রভাব অনেকটা কমে গেল। আমি প্রদীপের আলোতে বিমলকে দেখলাম আমার সামনে বসে থাকতে। আশেপাশে যা কিছু অশুভ ছিল সব ধীরে ধীরে মিলিয়ে গেল। আর ওই ছেলেটাকে কেন্দ্র করে ধীরে ধীরে আমি একটি খড়ি দিয়ে গণ্ডি নির্মাণ করলাম। ছেলেটা আপনাকে বাধা দিল না ঠাকুরমশাই? দেবে কি করে কিশোরী? মা কালী তান্ত্রিক পূজা পদ্ধতির একটা উগ্র বীজ মন্ত্র আওড়াচ্ছিলাম যে আমি। ওই মন্ত্রটা আমার সিদ্ধ ছিল, বুঝলে হে। ওই মন্ত্রের গুণে ওই তান্ত্রিক আমার বশীভূত হয়ে এসেছিল। আমি তার হাত থেকে ওই কঙ্কালের খুলিটা নিয়ে সেটাই একবার মন্ত্র পড়ে ফু মারলাম। আর সাথে সাথে ওই ছেলেটা হকচকিয়ে উঠে আমার দিকে চোখ মেলে চাইল। আমি এইবার বললাম, তান্ত্রিক, তোমার সমস্ত শক্তি এখন আমার হাতে। যদি বাঁচতে চাও তাহলে এই ছেলেটাকে তুমি ছেড়ে দাও, নইলে কিন্তু হিতে বিপরীত হবে। আমি এই কঙ্কালটাকে একটা আঘাতেই ভেঙে 2 টুকরো করে দিলে কিন্তু তুমি কোনোদিনও আর শান্তি পাবে না। ছেলেটা এবার হো হো করে হেসে উঠে বলল, কিচ্ছু করতে পারবি না। তুই আমার অনিষ্ট করতে গেলে এই ছেলেটা অপঘাতে মৃত্যু হবে। এই সময় দেখলাম ছেলেটার গলায় একটা কিসের মালা ঝকঝক করে উঠল। আর ওইটা দেখতে পেয়েই আমি প্রথমে নিজের পদ্মবীজের মালাটা খুলে ফেললাম। তারপর ওই মালাটা টান মেরে খুলে ফেলেই পদ্মবীজের মালাটা পরিয়ে দিলাম ওর গলায়। কাজটা করতে আমার 1 মিনিট সময় লেগেছিল। তান্ত্রিক কিন্তু আমাকে বাধা দেওয়ার জন্য একটা মন্ত্র বলল, কিন্তু না, তার আগেই আমি ছেলেটার মাথা থেকে এক গুচ্ছ চুল ছিঁড়ে নিয়ে সেটা আগুনে পুড়িয়ে দিলাম। দাউ দাউ করে আগুনে জ্বলে উঠল। আর আমি উঠে দাঁড়িয়ে ওই কঙ্কালটাকে মারলাম একটা ভীষণ বাড়ি। কঙ্কালের মাথাটা ভেঙে গেল আর গল গল করে ধোঁয়া বেরিয়ে গেল। ধোঁয়ার গন্ধটা ছিল বীভৎস।
আমি নাকে চাপা দিলাম, আর ওই ছেলেটা একবার আর্তনাদ করে বলে উঠল, তারপরই দেহটা পড়ল লুটিয়ে মাটিতে। ধোঁয়াটা ঘরের দরজা ভেঙে এক ঝটকায় চলে গেল বাইরে। পরিবেশ থেকে অশুভ শক্তির প্রভাবটা গেল মুছে। দরজা খুলে দেখি যে দরজার বাইরে উপুর হয়ে সংজ্ঞাহীনভাবে পড়ে রয়েছে রামসদয় বাবু। আমি তাকে এইবার ডাকলাম, উনি আমার ডাকে সাড়া দিলেন। প্রথমে আমাকে দেখে কিছুই ঠাওর করতে পারলেন না, এই কথা ঠিক, কিন্তু তারপর উনি আমার গলার স্বর শুনে হকচকিয়ে উঠে বললেন, ঠাকুর মশাই, কি হলো? আমার স্ত্রী বেঁচে আছে তো? আর আমার ছেলে বিমল? চিন্তা নেই, এইবারের মতো আপনারা বিপদমুক্ত হয়ে গেলেন, আর কোনো ভয় নেই। উনি উঠে দাঁড়ালেন। তারপর ওই ঘর থেকে বিমল আর রামসদয় বাবু স্ত্রীকে নিয়ে এলেন একে একে। কারুরই জ্ঞান নেই। ওই দিনটা আমি ওই বাড়িতে নির্জলা উপোস করে ঠাকুর ঘরে মন্ত্রপাঠ করেছিলাম পরিবারের মঙ্গল হেতুতে। পরদিন সকালের দিকে ওদের জ্ঞান ফিরে এলো। আমি মা কালীর ফুল দুইজনের মাথায় ছুঁয়ে দিলাম, আর ঘন্টা দুই পর সবকিছুই সুস্থ স্বাভাবিক হয়ে গেল। কি বলে যে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করব ঠাকুর মশাই, আমার ভাষা নেই। আপনি আমাকে নতুন জীবন দান করলেন। উনি দুই হাত জোর করে আবেগ ঘন সুরে বলে উঠলেন, আর আমি ওনাকে আশ্বাস দিয়েই বললাম, আমার কোনো কিছুতেই হাত নেই, সবকিছু তিনিই দেখেছেন। এই বলে আকাশের দিকে হাত ইঙ্গিত করলাম। তারপর বললাম, আপনি পারলে একবার একটা পুজো করিয়ে দেবেন। অবশ্যই শাক্ত মন্ত্র নিয়ে সেই পুজো করবেন, তাহলে আর কোনো অপবিত্রকারী শক্তি আপনার অনিষ্ট করতে পারবে না। আমি এই ভিটে চারপাশ থেকে বেঁধে দিয়েছি, আর কোনো চিন্তা নেই। কথা শেষ করে ওই দিনের মতো চলে এলাম। তারানাথ থামল। কিশোরী গল্প শেষ হওয়ার সাথে সাথে দুহাত জোর করে নমস্কার করলো তারানাথকে। তারপর বলল, ওহ, সত্যি আপনি ঈশ্বরের কৃপাধন্য, নইলে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। আমাদের তো শুনেই গায়ে কাটা দিচ্ছিল। কি বলো বিভূতি? আমি সায় দিয়ে মাথা নাড়লাম। তারানাথ সিগারেটটায় শেষ টান দিয়ে মৃদু হেসে বলে উঠল, তারা তারা কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন রাতের ঘনঘটা চ্যানেলটিকে, এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের গল্প আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে।